এই বিডিআই হত্যাকাণ্ড আমরা 2009 সরকার গঠন করলাম, মাত্র 25 দিনের মাথায় বিডিআর এর ঘটনা। এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। যে ভারত এক ঢিলে দুই পাখি মেরেছে, ভারতের সঙ্গে বিডিআর বিদ্রোহের এই ঘটনাটার যোগসূত্র কি সেটা নিশ্চয়ই আপনাদের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। পদুয়ার ঘটনা, বড়াইবাড়ির ঘটনা, তারপরে আসছে দেশে আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তারপরেই বিডিআর বিদ্রোহ হয়েছে। আসল ষড়যন্ত্রকারী যারা, তারা কিন্তু জালের বাইরে থেকে গেল এবং আসল ষড়যন্ত্রকারীদেরকে না ধরে নিরীহ সাধারণ সৈনিকদেরকে, যারা হয়তো অনেকে ভুল পথে পরিচালিত হয়েছে, আবার অনেকে হয়তো নির্দোষ, তাদেরকে সেই ষড়যন্ত্রকারী যারা, তাদেরকে গ্রেফতার করা হলো না, বিচারের আওতায় আনা হলো না। আমি দাবি জানাবো বর্তমান সরকারের কাছে যে সত্যিকারের ষড়যন্ত্রকারী যারা, তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। এর পাশাপাশি আমি একথা বলবো যে আপনার এই ঘটনা ঘটেছে 2009 সালে, তারপরে 15 বছর হয়ে গেছে। এই 15 বছরের মধ্যে বিচারাধীন অবস্থায় অনেকের জেলখানায় মৃত্যু ঘটেছে, আর কেউ কেউ হয়তো ছাড়া পেয়েছে সাজা ভোগ করার পর। এখনো আপনারা যেটা বললেন 800-র অধিক আপনার সৈনিক জেলে আটক আছে। তো আমার মনে হয় একজন মানুষ হিসেবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে ঘটনাটা দেখলে আমার মনে হয় সমাধান খুব কঠিন না। এই যে যারা আপনার 2009 থেকে আজকের এই দিন পর্যন্ত কারাগারে আছেন, তারা যদি দোষী হয়ে থাকেন, সেই দোষের শাস্তি ভোগ করা হয়ে গেছে। আর নির্দোষ যদি হয়ে থাকেন, তাহলে তো তাদের প্রতি চরম অন্যায় করা হয়েছে, তাদের সন্তানদের প্রতি অন্যায় করা হয়েছে, তাদের পরিবারের প্রতি অন্যায় করা হয়েছে। তো আমার পরামর্শ বা সাজেশন হচ্ছে, যারা দীর্ঘ কারাবাস করেছেন তাদেরকে একটা অ্যামনেস্টি দেওয়া হোক, অর্থাৎ তাদেরকে মুক্ত করে দেওয়া হোক। এবং এই জন্য আইনেরও সমর্থন আছে। আইন অনুযায়ী সরকার, রাষ্ট্র যে কোনো বন্দীকে মুক্ত করে দিতে পারে, শর্ত সাপেক্ষে এবং শর্তহীনভাবেও। তার পাশাপাশি এই যে বলছিলাম যে ভারত এক ঢিলে দুই পাখি মেরেছে, ভারতের সঙ্গে বিডিআর বিদ্রোহের এই ঘটনাটার যোগসূত্র কি সেটা নিশ্চয়ই আপনাদের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। পদুয়ার ঘটনা, বড়াইবাড়ির ঘটনা, তারপরে আসছে দেশে আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তারপরেই বিডিআর বিদ্রোহ হয়েছে। যাই হোক, তো বিদ্রোহ হলে অসুবিধা নাই, বিদ্রোহ হলে অসুবিধা নাই, ন্যায়ের পক্ষে বিদ্রোহ হয়। 7ই নভেম্বরও বিদ্রোহ হয়েছে। তো সেইখানে 57 জন সামরিক অফিসার নিহত হয়েছে। এরা প্রায় সবাই নতুনভাবে বিডিআরে কাজ করার জন্য, দায়িত্ব পালনের জন্য ডেপুটেশনে এসেছিল। এবং বিডিআরে একটা বার্ষিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটানো হয়। এই যে 57 জন অফিসার যারা নিহত হলেন, তারা সবাই ছিলেন চৌকস সামরিক মানে অফিসার। তো এদেরকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীকে তার মানে দাঁড়াবার ক্ষমতা
নষ্ট করে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এটা খুবই একটা বিপজ্জনক অবস্থা। তার সঙ্গে সঙ্গে যে কাজটা তারা করলো, 57 জনকে তো মেরেছে, তার পাশাপাশি কিন্তু পুরো বাহিনীটাকে ধ্বংস করারও একটা ব্যবস্থা হয়ে গেল। কারণ এই বিদ্রোহের অভিযোগে বা হত্যাকাণ্ডের অভিযোগে তাদের অনেককেই কিন্তু গ্রেফতার করা হয়েছে, একটা বাহিনী ধ্বংস হয়ে গেল। কাজে এই বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যেখানে আমরা অত্যন্ত ভালনারেবল, অর্থাৎ আমরা প্রায় বলা যেতে পারে নানা দিক থেকে বিপদে আটকে। আমি অর্থনীতির ছাত্র, অনেকে জিজ্ঞাসা করে মালয়েশিয়া এত উন্নতি করলো কি করে, আমরা কেন পারি না? আমাদের জনসম্পদ আছে, আমাদের খনিজ সম্পদও আছে, এবং বুদ্ধিমত্তার দিক থেকে আমরা পৃথিবীর কোনো দেশের মানুষের তুলনায় কম বুদ্ধিমত্তার লোক নেই। এবং আমরা স্বাধীন হয়েছি 53 বছর হয়ে গেছে। তা আমি তাদের কথার জবাবটা এভাবে দেই, জানি না এটা সঠিক কি বেঠিক। মালয়েশিয়ার পাশে তো ভারত না, কিন্তু আমাদের চারদিকে ভারত। এই পরিস্থিতির জন্য আমরা যে একভাবে এক ধরনের অবরুদ্ধ অবস্থার মধ্যে আছি, এইটার জন্যই কিন্তু বারবার বারবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়, চক্রান্ত হয়, এবং রক্ত দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেটাকে রক্ষা করার জন্য ভবিষ্যতেও আমাদেরকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও সরকারের কাছে অনুরোধ করব যে যাদের শাস্তি পাওয়ার কথা তারা শাস্তি কিন্তু পেয়ে গেছে, আর যাদের শাস্তি না পাওয়ার কথা তারাও কিন্তু ভুগেছে। আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন যে একটা অপরাধের বিচার করতে বহু সময় লেগে যায়। আপনারা এখানে অনেকে বলেছেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ব্যারিড। তো এইটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা বোধহয় একটা নতুন উপলব্ধির মধ্যে আসব। এখানে অনেকে অশ্রুসজল হয়ে, খুব বেদনার্ত হয়ে তাদের অবস্থা বর্ণনা করেছেন। শুনলে খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয়। এই কষ্টের যাতে অবসান হয় সেটাই আমরা চাই, সেটাই আমাদের কাম্য। তার পাশাপাশি আমাদের দেশের নিরাপত্তা এবং স্বার্থকে রক্ষা করতে হলে আমাদেরকে সব সময় সাবধান এবং সচেতন থাকতে হবে। কারণ ইংরেজিতে একটা কথা আছে, ইটারনাল ভিজিলেন্স ইজ দি প্রাইস অফ ফ্রিডম। অর্থাৎ এই চিরন্তন আপনার খেয়াল রাখা, দৃষ্টি রাখা, সেটাই হচ্ছে স্বাধীনতার দাম, স্বাধীনতার মূল্য। স্বাধীনতাকে রক্ষা করতে হলে আপনাকে এক মুহূর্তের জন্য বেখেয়াল হওয়া যাবে না। তাই আগামী দিনে আমাদের যদি এগোতে হয়, আমরা শুধু একটা ছোট্ট ঘটনাকে সেভাবে না দেখে এর পেছনে হয়তো অনেক কিছু জড়িত আছে, সেভাবেও চিন্তা ভাবনা করতে হবে। আবারও আমি আহ্বান জানাই আমাদের সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তারা যেন এই ক্ষতিগ্রস্ত বিডিআর সৈনিক যারা আছেন তাদের দিকটা দেখেন এবং তাদের পরিবারের কষ্টের ব্যাপারটা উপলব্ধি করেন এবং সেই অনুযায়ী মানবিকভাবে সিদ্ধান্ত নেন। এত বছর পরে তাদের প্রতি যদি একটু দয়া মায়া দেখান, তাতে মানুষ অসন্তুষ্ট হবে না, বরং সন্তুষ্টই হবে। ধন্যবাদ।